দেখো, পরিসংখ্যান নিয়ে আমরা আলোচনা করছিলাম। পরিসংখ্যান, তোমরা কি জানো পরিসংখ্যান কোত্থেকে আসলো? এটা একটা শুনে রাখো, পরিসংখ্যান ওই যে পরিদের সংখ্যা নিয়ে আলোচনা করলে পরিসংখ্যান, তাই না? এটা জোকস, আর কিছুই না। দেখো তাহলে পরিসংখ্যানের এই দেখো, এই অঙ্কটা যদি তুমি করতে পারো, এই নিয়মে তোমার অনেক অঙ্ক থাকতে পারে। অর্থাৎ তুমি একটা নিয়ম শিখলে পরে যত ধরনের অঙ্ক আসুক না কেন এই নিয়মে সব করতে পারবা। শুধু একটা অঙ্ক দেখো। এখন তুমি অবশ্যই দেখবে, অবশ্যই শিখবে। শেখার আগে তোমাকে অবশ্যই কি করতে হবে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এটা তোমার কাছে আমার অনুরোধ। এবং অবশ্যই কি করতে হবে? আমার ভিডিওটাকে লাইক করতে হবে। যদি তোমার কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে। তো দেখো আমি শুরু করছি। এখানে লেখা আছে কি দেখো, 6 4 7 14 15। এরপর হচ্ছে 8 12 15 20 13। উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, সেটা কিন্তু এলোমেলো সংখ্যা। এটাকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। এখান থেকে যদি মধ্যক নির্ণয় করতে বলে, তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে কি, সেটা হলো এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে আগে সাজিয়ে নিতে হবে। কি করতে হবে? আগে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। এরপরে আমাদের লিখতে হবে। দেখো এখানে মোট সংখ্যা কয়টা আছে, এটা আমাদের প্রথমে সাজাতে হবে। কি করতে হবে? প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সাজালাম প্রথমে সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে। এরপরে এখানে মোট সংখ্যা কয়টা, দেখো মোট সংখ্যা আছে 10টা, এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করলাম। তার মানে কি এন সমান 10। এই 10টা জোড় না বিজোড় সেটা লিখতে হবে। 10টা হচ্ছে জোড় সংখ্যা। এখন যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যকের সূত্র হচ্ছে এটা, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। মোট গণসংখ্যা যদি জোড় হয়, অর্থাৎ মোট সংখ্যাটা যদি জোড় হয়, তাহলে মধ্যকের সূত্র কি? n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। এখন এই সংখ্যাটা যদি এখানে জোড় না হয়ে বিজোড় হইতো, ধরো 9টা হইতো অথবা 7টা হইতো, তখন কি হইতো? তখন সূত্র হইতো, ধরো n সমান 9টা আছে সাপোজ। এটা কি সংখ্যা? 9টা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যদি হয় তখন মধ্যকের সূত্র কি? তখন মধ্যকের সূত্র হলো n প্লাস 1/2 তম পদ। কি বললাম? n প্লাস 1/2 তম পদ যদি বিজোড় হইতো তখন। এটা দেখাবো, আগে এটা শেষ করে নিচ্ছি। দেখো এখানে n মানে কত? 10। আমরা দেখেছি n মানে 10, 10 ভাগ 2 তম পদ, 10 ভাগ 2 তম পদ। এরপরে সাথে কি হবে? ওই একই রকম 10 ভাগ 2 প্লাস 1 তম পদ। এরপরে ভাগ হচ্ছে কত? 2। কি করতে হবে? 10 ভাগ 2 কত হয়? 5, 5 তম পদ। তারপরে প্লাস কত হবে? দেখো এখানে 10 ভাগ 2 তে কত? 5 হয়। 5 এর সাথে আরো এক প্লাস কত হলো? 6। তাহলে 6 তম পদ ভাগ হচ্ছে কত? 2। এখন 5 তম পদ আর 6 তম পদ এটা পাবো কোথায়? এটার জন্য আমাদের এখানে চলে যেতে হবে। কোথায়? এই যে দেখো এখান থেকে 1 2 3 4 5, এই 5 তম পদ কিন্তু এটা। তারপরে 6 তম পদ কত? এই 13। তাহলে কি করতে হবে? 5 তম পদ, 5 তম পদ হচ্ছে 12 প্লাস 6 তম পদ হচ্ছে 13 ভাগ হচ্ছে 2। এখন 12 আর 13 যোগ করলে কত হয়? 25, 25 ভাগ হচ্ছে 2। 25 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12.5। এটাই, এটা হচ্ছে মধ্যক। তাহলে আমরা লিখবো কি? সুতরাং নির্ণয় মধ্যক হচ্ছে 12.5। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এখন এটা হলো কি, মধ্যক যদি জোড় সংখ্যা মানে মোট সংখ্যাগুলো দেওয়া থাকলে সেটা যদি জোড় সংখ্যক হয়, তাহলে মধ্যকের সূত্র n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে 2। এরপরে শুধুমাত্র মান বসিয়ে দিয়ে অঙ্ক করে দিলাম, এটাই কিন্তু। এখন এখানে যদি বিজোড় সংখ্যা হইতো, ধরো এখানে এটা দিয়ে দেখাই, এটাতে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে ধরো শেষেরটা নাই, সেটা যদি না থাকে তাহলে কি হতো? সূত্র হতো এরকম, মধ্যক সমান, যেটা একটু আগেও লিখেছিলাম, মধ্যক সমান কি হবে? মধ্যক সমান হলো n প্লাস 1/2 তম পদ। এটা হচ্ছে মধ্যকের সূত্র। এখন কি করব? n ধরো 9, এখানে ধরো এইটা নাই, এই শেষেরটা নাই, শুধুমাত্র 9টা আছে মানে বিজোড় সংখ্যক আছে, তখন কি হবে? 9 প্লাস 1/2 তম পদ। তাহলে কি হবে? 9 প্লাস 1 কত হয়? 10, 10 ভাগ হচ্ছে 2 তম পদ। 10 ভাগ 2 তম পদে কত হবে? 5, 5 তম পদ। 5 তম পদ কোনটা আছে? এখানে আবার যাবো, এখানে 5 তম পদ। তাহলে 1 2 3 4 এই 5, 5 তম পদ হচ্ছে কত? 12। এটাই হচ্ছে মধ্যক, এটাই হবে আনসার। আশা করি বুঝতে পেরেছো। একেবারে সিম্পলি, কিন্তু সিম্পলি দেখে দিলাম। মানে একটা থেকে আমি দুইটা মধ্যক নির্ণয় করা যায়, অবিন্যস্ত উপাত্তের দুইটা মধ্যক নির্ণয় করার সূত্র, সেটা আমরা কিন্তু একসাথে দেখিয়ে দিলাম। খ করব, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গড় নির্ণয়ের কিন্তু দুইটা সূত্র, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, আর একটা হচ্ছে কিন্তু গাণিতিক গড় বা শুধু গড়। প্রশ্ন যদি শুধু গড় বলে তাহলে একরকম হবে, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বললে আরেক রকম হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বললে সেখানে একটা সারণী তো অবশ্যই আঁকতে হবে। কি করতে হবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী, সারণীতে কি থাকবে? শ্রেণীব্যাপ্তি থাকবে, শ্রেণী মধ্যমান থাকবে, শ্রেণী মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়, তারপরে গণসংখ্যা থাকবে, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়। এরপর থাকবে ধাপ বিচ্যুতি। কখন? যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলবে তখন ধাপ বিচ্যুতি থাকবে। এরপরে থাকবে ধাপ বিচ্যুতির সূত্র কি? ইউআই সমান, ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। ইউআই সমান কি? xi মাইনাস a বাই h।
এরপর কি করতে হবে, গণসংখ্যা আর ধাপবিচ্যুতি দুটা গুণ করে দিতে হবে। তার মানে fi গুণ ইউআই, fi গুণ ইউআইটা গুণ করে দিতে হবে। এখন দেখো এখানে শ্রেণীবিভক্তি যা দেওয়া ছিল আমরা তা লিখেছি, তারপরে গণসংখ্যাগুলো যা দেওয়া ছিল তাই কিন্তু আমরা লিখেছি। এরপরে কি করতে হবে, শ্রেণী মধ্যমান বের করতে হবে। শ্রেণী মধ্যমান বের করার নিয়ম কি আমরা সকলেই জানি, না জানলেও সমস্যা নেই, দেখো আমি বলে দিচ্ছি কি হবে। মানে শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই পাওয়া যায় শ্রেণী মধ্যমান। দেখো এখানে ব্যবধান কত করে, 10 করে। এখন একটা শ্রেণীর মধ্যমান যদি আমরা বের করতে পারি তাহলে প্রত্যেকটার সাথে ব্যবধান যোগ করে দিলেই আমরা প্রত্যেকটা বের হয়ে যাবে। তাহলে 35.5 পেয়েছি, তার সাথে 10 যদি যোগ করে দিই কত হবে, 45.5। তারপরে কত হবে, 55.5। তারপরে কত হবে, 65.5। তারপরে কত হবে, 75.5। এই হয়ে গেল শ্রেণী মধ্যমান বের করা। এখন কি করতে হবে, ধাপ বিচ্যুতি। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য ধাপ বিচ্যুতিটি বের করতে অনেকে হতাশ হয়ে যায় বা অনেকে পারে না। তুমি অবশ্যই করতে পারবে। কিভাবে করতে পারবে, একেবারে সবচেয়ে সহজ কোনটা, সেটা হচ্ছে যে দেখবা যে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় আছে। এখানে এই অঙ্কেতে গণসংখ্যা সবচেয়ে বেশি কিন্তু 25। সেটা কোথায় আছে, সেটা আছে হচ্ছে এই ঘরে, এই যেখানে আছে 25, অর্থাৎ সবচেয়ে বড় গণসংখ্যা যেখানে আছে সেই ঘরে ধাপ বিচ্যুতি আমি দিয়ে দিব চোখ বন্ধ করে কত, 0 দিয়ে দিব। কি বললাম, সবচেয়ে বড় গণসংখ্যা যেখানে সেই ঘরে ধাপ বিচ্যুতি হচ্ছে 0। এরপরে কি করব, উপরের দিকে 1 করে কমবে, অর্থাৎ -1, তারপরে -2। এরপর নিচের দিকে 1 করে বাড়বে, 0 থেকে নিচের দিকে 1 করে বাড়বে, কি হবে 1 আর হচ্ছে 2, এইভাবে কিন্তু। এখন তাহলে বুঝতে পেরেছো কি, আবার একটু বলে দিচ্ছি কি করতে হবে। এখন আবার যেহেতু আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করব, সেই গড়ের মধ্যে আবার একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কেমন, সেটা হচ্ছে এরকম, x বার সমান a প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। দেখো এখানে a আছে, এটা কোথায় পাবো, a পাবো কোথায়, a এর জন্যই আমাদের যেতে হবে সবচেয়ে বড় গণসংখ্যা যেখানে আছে সেখানে। সবচেয়ে বড় গণসংখ্যা যেখানে আছে সেই ঘরের মধ্যমানটা হবে a এর মান। তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে এখানে কত, 25। 25 কোথায় আছে, এই গণসংখ্যা 25 এর মধ্যমান কত, 55.5, এটা হচ্ছে a এর মান। আবার বলি, সবচেয়ে বড় গণসংখ্যা যেখানে থাকবে সেই ঘরের মধ্যমানটা হবে a এর মান। আর সেই ঘরে ধাপ বিচ্যুতি হবে 0। উপরের দিকে ধাপ বিচ্যুতি 1 করে কমবে, নিচের দিকে ধাপ বিচ্যুতি 1 করে বাড়বে। এখন দেখো তারপরে কি করতে হবে, এই fi গুণ ui, তার মানে কি গণসংখ্যার সাথে এই ধাপ বিচ্যুতিটা গুণ করতে হবে। তাহলে এই যে 4 গুণ 2 কত হবে, 4 দুগুণে 8, যেহেতু মাইনাস আছে এর জন্য -8 হবে। তারপরে 15 এর সাথে 1 গুণ করলে কত হবে, 15 কে 15 হবে, -15 হবে, যেহেতু মাইনাস আছে। এবার শূন্যর সাথে যদি দুনিয়াও গুণ করে দাও কি হবে, শূন্য হবে। তারপরে 4 এর সাথে 1 গুণ করলে 4 একে কত, 4। তারপরে কত, 2 দুগুণে কত হয়, 2 দুগুণে হবে 4। এটা করতে হবে। এখন এখানে কি করতে হবে, এটা এখানে না, এখানে কি করতে হবে, এখন এই যে 0 এর আগের গুলা আমরা যোগ করব, 0 এর পরের গুলা যোগ করব, অর্থাৎ সবগুলা যোগ করে দেব, টোটাল সবগুলো কি করে দেব, যোগ করে দেব। দেখো এখানে 8 আর 15 যোগ করলে কত হয়, 23। 8 আর 15 যোগ করলে কত হয়, 23, তাহলে -23 হয়। আর এখানে কত হয়, 0 এর পরে 4 যোগ করলে 8 হয়, তাহলে 8। তাহলে কি হলো, 23 থেকে যদি 8 বিয়োগ করে থাকে কত, 15। 15 থাকে, -15। তাহলে কি করতে হবে, এখানে মাইনাস আকারে আছে জন্য লিখবো -15। -15, এটা হচ্ছে কিসের মান, সামেশন fi ui এর মান। তারপরে আমরা কি লিখবো, সুতরাং আমরা জানি, অথবা সুতরাং লিখবো যে, সুতরাং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়, এজন্য লিখলাম কি x বার সমান a প্লাস সামেশন fi ui বাই n ইনটু h, এটা হচ্ছে সূত্র। এখন এইখানে দেখো h কত, h হচ্ছে শ্রেণী ব্যবধান, ব্যবধান কত করে আছে, 10 করে আছে, আর সবগুলোর মান কিন্তু দেওয়া আছে। এখানে সবগুলোর মান পেয়ে গেছি আমরা, যেমন a এর মান পেয়েছি কত, 55.5 পেয়ে গেছি a এর মান। তাহলে কি করব, a এর মানটা প্রথমে লিখবো সূত্র অনুসারে, a এর মান কত, 55.5। তারপরে সামেশন fi ui এর মান কত পেয়েছিলাম, -15 লিখলাম। এরপরে n কত, n হচ্ছে এখান থেকে মোট সবগুলো যোগ করে দিতে হবে। মোট যোগ করলে কত হবে, দেখো এখান থেকে টোটাল যোগ করলে হবে 50। এই 50, তাহলে n এর মান কত, 50 গুণ h হচ্ছে কত, শ্রেণীবদ্ধন 10, এই মানগুলো বসিয়ে দিলাম। তারপর দেখো কি হবে, এখানে 55.5 থাকলো, তারপরে এই যে প্লাস, এই যে মাইনাস, এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। এরপরে দেখো কি হবে, এই 10 এর সাথে 10 টার উপরে আছে, 10 এর সাথে এখানে 15 কত গুণ, 10 এর সাথে 15 গুণ করলে কত হয়, 150, আর নিচে কত, তা হলো 50। এখন এটা যদি আমরা ভাগ করি, ভাগ করলে কত হয় দেখি, এখানে শূন্য শূন্য কেটে দিতে পারি। তারপরে যদি কত করি, 15 হয়, 3 5 15, তার মানে কত পেলাম, 55.5 বিয়োগ হচ্ছে 3। এটা করলে এত আসে। এখন এখান থেকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলে কত হবে, 55 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে থাকে কত, 52, অর্থাৎ 52.5। এটা হচ্ছে আমাদের নির্ণয় গড়, লিখবো যে সুতরাং নির্ণয় গড় হচ্ছে 52.5। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছি। আমরা আরো পরবর্তীতে যে গড় আছে, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দেখলাম। এখন আমরা দেখবো যে একসাথেই যে কিভাবে গাণিতিক গড় থাকলে করতে হয় কিভাবে, সেটা কিন্তু এটা থেকে আরো সহজ।
এইমাত্র করেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এখন করব গাণিতিক গড়। প্রশ্ন অনেক সময় থাকে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো, অথবা লেখা থাকবে গাণিতিক গড় নির্ণয় করো। যেটা গড় সেটাই কিন্তু গাণিতিক গড়। বললাম কি, যেটা গড় সেটাই হচ্ছে গাণিতিক গড়। আর সংক্ষিপ্ত পদ্ধতির গড় কিন্তু আলাদা। গড় আমরা একটু আগে করে দেখিয়েছি। এরপরে কি করব, গাণিতিক গড় অথবা শুধু গড়। সেটার জন্য কেমন, ওই একই সারণী থেকে করে দেখাচ্ছি। দেখো কি করতে হবে, শুধু আমাদের শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা যা দেওয়া থাকে সেগুলো আমাদের লিখতে হবে। এরপরে কি করতে হবে, এখানে এই গড়ের ছকে কি কি লাগে, গাণিতিক গড় নির্ণয় করার জন্য যে সারণী সেখানে কি কি লাগে। আসলে তোমরা কি হয়, অনেক সময় হতাশ হয়ে যাও যে কিভাবে অঙ্ক করব, পারি না অঙ্ক। আসলে একটা সিস্টেম শিখলে কিন্তু সবগুলো সিস্টেম পারা যায়, মানে যত ধরনের অঙ্ক আছে এই গড় ধরনের সব কিন্তু তুমি পারবে। এখন তোমাদের যে হতাশ হওয়া যাবে না, একটু মনোযোগ সহকারে দেখো আর শেখার চেষ্টা করো, দেখবে যে হয়ে যাবে। কি করতে হবে, যেটা দেওয়া থাকে সারণীতে দেওয়া থাকে কি, শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা কিন্তু দেওয়াই থাকে। আমাদের এক্সট্রা কি করতে হলো, এখানে এক্সট্রা করতে হলো কি, মধ্যমান আর হচ্ছে fi গুণ xi, অর্থাৎ এই গাণিতিক গড় নির্ণয় করার জন্য একটা সারণী লাগবে। সেই সারণীতে কি কি লাগবে, শ্রেণীব্যক্তি লাগবে, মধ্যমান লাগবে, তারপরে গণসংখ্যা লাগবে, আর এরপরে একটা বেশি লাগবে কি, গণসংখ্যার মধ্যমান গুণ fi গুণ xi। এখন আমরা এই মধ্যমান তো বের করতে পারি, দুইটা শ্রেণীর ব্যবধানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে মধ্যমান বের হয়ে যায়। বাকি এভাবে করতে হয়। তারপরে গণসংখ্যা যা দেওয়া ছিল তাই লিখলাম। এখন আমাদের কাজ কি, এখন কাজ হলো এটা গুণ করতে হবে, fi গুণ xi, অর্থাৎ এই মধ্যমানের সাথে গণসংখ্যাটা গুণ করে লিখতে হবে। এখানে দেখো গুণ করলে কত হয়, 35.5 এর সাথে যদি 4 গুণ করি তাহলে কত হবে, 142। এগুলো সবগুলো একসাথে গুণ করে নিতে হবে। যেমন 35.5, এইগুলো আমরা সবগুলো গুণ করে দিলাম, সবগুলো গুণ করে দিলাম। এরপরের কাজটা কি, এখানে লেখা আছে সামেশন fi xi, অর্থাৎ সামেশন মানে কি, যোগফল। যোগ করতে হবে কিসের, এইগুলার। এগুলো সব যোগ করে লিখলাম, কত আসলো, এই এত আসলো, এটা লিখলাম। এখন গড়ের সূত্র কি, গাণিতিক গড় সমান কত, এই সূত্র সামেশন fi xi বাই হচ্ছে n, এটা হচ্ছে গড়ের সূত্র। এখন আমরা এই সূত্র অনুযায়ী এই মানগুলো বসিয়ে দেবো, অর্থাৎ এটার মান কত, এটার মান আমরা পেয়েছি এখানে হচ্ছে 2625, আর নিচে কত হচ্ছে, ভাগ হচ্ছে 50। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা 50 দিয়ে ভাগ করব। এই 2625 হচ্ছে ভাগ কত, 50 দিলে কত হয়, এই দেখো 0.5, এটাই হচ্ছে কি আমাদের গড়। লিখবো কি, সুতরাং নির্ণেয় গড় কত হবে, 52.5। এই দেখো এখানে গাণিতিক গড় আর আমি সংক্ষিপ্ত পদ্ধতির গড় একই ছক ব্যবহার করে করেছি, একই সারণী ব্যবহার করে করেছি। এখানে আনসার আসলো কত, 52.5। আমার দেখো যেটা আনসার, আগেরটা তো আমাদের আনসার কি আসছে, একই কিন্তু আসছে 52.5। অর্থাৎ আমি যেই পদ্ধতিতেই করি না কেন, যদি সারণী একই থাকে, যেমন একই সারণী থেকে আমি দুই পদ্ধতির গড় করলাম, এখন দুটার কি আনসার কিন্তু আমার সেম আসলো। অর্থাৎ তোমার মূল জানতে হবে যেটা, সেটা হচ্ছে ফর্মুলাটা, অর্থাৎ নিয়মটা জানতে হবে যে কোনটার পরে কি করতে হয়, যে এই যেমন ছকে কি আঁকতে হয়, সংক্ষিপ্ত পদ্ধতির ছকে কি আঁকতে হয়, তারপরে সূত্রটা কি, এরপরে মান বসিয়ে দিলে হয়ে যাবে। তারপরে আমরা যদি আবার গাণিতিক গড় করতে যাই, তখন কি করতে হবে, গাণিতিক গড় করতে গেলে ওই একই সিস্টেম, আমাদের সারণীতে কি কি লাগে সেটাও আগে লিখতে হবে, তারপরে সূত্র লিখে মান বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। একেবারে সিম্পল। কিন্তু এখন আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে গড়ের মানে পরিসংখ্যানের জন্য, সেটা হচ্ছে প্রচুরক। তোমরা এখন ওই প্রচুরক অঙ্কটাও পাবে। অবশ্যই আমি তোমাকে আবারও বলছি, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তারপর কি করবে, অবশ্যই লাইক করবে, এবং তোমার যদি আরো কিছু জানার থাকে, কোনো বিষয়ে ভিডিও যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই তুমি আমাকে কি করবে, কমেন্টে জানাবে। পরিসংখ্যানের সর্বশেষ যে অঙ্কটা বাকি ছিল সেটা হচ্ছে প্রচুরক। দেখো প্রচুরকের পরে কিন্তু না, আমি গড় করিয়ে দিলাম, মধ্যক করিয়ে দিলাম, তারপর হচ্ছে প্রচুরক। এই তিনটাই কিন্তু পরিসংখ্যানের মূল বিষয়, গড়, মধ্যক আর প্রচুরক। প্রচুরক একেবারে সহজ জিনিস। গড় মধ্যক তো করলাম, এখন প্রচুরক করবো। প্রচুরকের জন্য কি করতে হয়, এই সারণীটা আমরা তো তৈরি করেছি বা লিখেছি, এটা কিন্তু দেওয়াই থাকে প্রশ্নে। যেমন ধরো এখানে একটা সারণী দেওয়া আছে প্রশ্নে, একটা সারণী দেওয়া আছে, সারণীতে কি কি আছে, শ্রেণীব্যক্তি আর হচ্ছে গণসংখ্যা। প্রচুরক নির্ণয় করতে লাগে শুধু এই দুইটাই। কি কি লাগে, শুধুমাত্র শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা। এটা আমরা এখানে খাতায় লিখতেও পারি অথবা না লিখলেও হবে, কিন্তু আমাদের অবশ্যই প্রচুরক শ্রেণীটা উল্লেখ করতে হবে, অর্থাৎ প্রচুরক শ্রেণী কোনটা সেটা লিখতে হবে। কিভাবে লিখবো, লিখতে হবে যে এখানে গণসংখ্যা, অর্থাৎ এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা আছে, গণসংখ্যা সবচেয়ে বেশি যে শ্রেণীতে আছে ওইটা কিন্তু প্রচুরক শ্রেণী। এই কথাটাই আমাদের লিখতে হবে। সেটা একটু গুছিয়ে লিখতে হবে কিভাবে, এখানে গণসংখ্যা সর্বাধিক 25 রয়েছে 51 থেকে 60 শ্রেণীতে, অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 51 থেকে 60। এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের সূত্র লিখে অঙ্ক করে দেওয়া। কি করতে হবে, সুতরাং সূত্র কি, প্রচুরকের সূত্র, প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। প্রচুরকের সূত্র এটা। এখন এখানে আমরা তো সূত্র লিখলাম, সূত্র লেখার পরে যে মানগুলো পাবো কোথায় সেটা তো আমরা জানি না। না জানো তো কি হয়েছে, আমি বলে দিচ্ছি, আমি আছি না তোমাদের জন্য, কোনো টেনশনের কিছু নাই। দেখো এখানে কি করতে হবে, এল কোথায়, এল হচ্ছে যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী আমরা পেয়েছি একটু আগে, কত পেয়েছি, 51 থেকে 60। এর নিম্ন সীমা কত, 51।
তাহলে এল এর মান হচ্ছে কি 51, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তারপরে F1 টা পাবো কোথায়? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে, অর্থাৎ সোজা করে বললে সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে কি সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 25, তারপরে বিয়োগ করতে হবে কত? 15, 25 বিয়োগ 15 থাকে কত? 10। এরপরে দেখো F2 কি? F2 হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার পরের গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। এখানে সবচেয়ে বড় গণসংখ্যা থেকে তার পরের গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে কি হবে? এই 25 বিয়োগ হচ্ছে 4। তাহলে কত পেলাম? 25 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে থাকে কত? 21। এখন এরপরে h কত? h হচ্ছে যে শ্রেণী ব্যবধান। আমরা জানি এখানে প্রত্যেকটা শ্রেণীতে ব্যবধান কত করে? 10 করে। তাহলে h হচ্ছে 10। এখন যেহেতু মানগুলো বের করতে পেরেছি, এখন শুধুমাত্র সূত্রে বসিয়ে দেব, তাহলেই অঙ্ক হয়ে যাবে। দেখো এল এর মান হচ্ছে 51 প্লাস F1 এর মান হচ্ছে কত? F1 এর মান হচ্ছে 10, আবার নিচে F1 10 প্লাস F2 হচ্ছে 21, ঠিক আছে? তারপরে ইনটু h কত? h হচ্ছে গিয়ে ব্যবধান কত? 10 লিখে দিলাম। এখন কি করব? আমরা 51 প্লাস, দেখো এখানে এই 10 এর সাথে এই 10, এই 10 এর উপরে 10 এর সাথে নিচে এই 10 টা হচ্ছে কি? এটা হচ্ছে গুণাকারে আছে। তাহলে কত হবে? 10 10 গুণ করলে 10 10 এ 100 হয়। আর নিচে কত হলো? 10 আর 21 যোগ করলে কত হয়? 31 হয়। এখন আমরা দেখব যে এই 100 কে 31 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 100 ভাগ হচ্ছে 31, 31 কত হলো? 3 পয়েন্ট। দেখো এটা আমরা লিখব 51 প্লাস এখানে কত পেলাম? 3.2 এটা পেলাম। এটা দশমিকের পরে এখানে একটা সংখ্যা লিখে দিলেই হবে, এর বেশি লেখার দরকার হবে না। এরপর এটা যদি আমরা এখানে এটার সাথে যোগ করে দিই, 51 এর সাথে যোগ করলে কি হবে? তাহলে 51 এর সাথে 3 যোগ করলে হয় 54, তাহলে 54 পয়েন্ট হচ্ছে 2। এখানে যেহেতু দশমিকের পর আরো সংখ্যা ছিল এজন্য আমরা লিখে দিব প্রায়। তাহলে কি লিখব? সুতরাং নির্ণেয় প্রচুরক। নির্ণয় প্রচুরক কত পেলাম? 54.2, এখানে লিখে দিব প্রায়। এটাই হয়ে গেল আনসার। আশা করি বুঝতে পেরেছো। এর চেয়ে সহজভাবে কিভাবে বলে, যদি আরো সহজভাবে জানতে চাও বা আরো কিছু তোমার জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।